পরপর ৩ মাসে মুক্তি পেয়েছিল দাদার ছবি কলঙ্কিত নায়ক, বিলম্বিত লয় এবং দুটি মন। বিরাট মাপের হিট না করলেও ছবিগুলো ভালোই চলেছিল। বিলম্বিত লয়ের নায়িকা ছিল সুপ্রিয়া, বাকি দুটির নায়িকা সেই তুলনায় নতুন। দাদার বিপরীতে দুজনেরই সেই প্রথম অভিনয়, একজন অপর্ণা এবং অন্যজন সুপর্ণা। নামে ছন্দের মিল থাকলেও ওরা কিন্তু মায়ের পেটের বোন ছিল না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে তরুণ কুমারের বলা কিছু কথা তোমাদের সামনে তুলে ধরব। ফিরে যাই মূল ভিডিওতে। কলঙ্কিত নায়কে দাদার চরিত্র ছিল কিছুটা ভিলেনের। সাধারণত নায়করা নিজেদের ইমেজ ভাঙতে ভয় পায়, দাদার ক্ষেত্রে আমি কিন্তু উল্টোটাই দেখতাম। দাদা আন্তরিকভাবেই চাইতো নতুন ধরনের চরিত্র, তা সে ভিলেন টাইপ হলেও পিছিয়ে যেত না। সলিল দত্ত ছিলেন কলঙ্কিত নায়কের পরিচালক, দাদার বন্ধু স্থানীয়। সলিলদা জানতো চ্যালেঞ্জিং চরিত্র হলে দাদার ডেট পেতে অসুবিধে হয় না, তাই কিছুটা ঝুঁকি নিয়েই ডক্টর বিশ্বনাথ রায়ের লেখা কলঙ্কিত নায়কের কাহিনী বেছেছিল। চিত্রনাট্য লিখেছিল অবশ্য সলিলদা নিজে হাতেই। জানি না নায়িকা চরিত্রে অপর্ণার নাম প্রস্তাব কার ছিল, দাদার নাকি সলিলদার। তবে এখনো মনে আছে, শুটিংয়ের পর দাদার মুখেই শুনেছিলাম অপর্ণার প্রশংসা। দাদা বলতো, মেয়েটার মধ্যে প্রতিভা আছে, ক্যারিয়ারের শুরুতেই মানিকদা, মৃণালদার মতো পরিচালককে পেয়েছে, ওদের পরিচালনায় অভিনয়ের অনেক কিছু শিখেছে। দেখবি ভবিষ্যতে অনেক বড় অভিনেত্রী হয়ে উঠবে অপর্ণা। অপর্ণা যে ভবিষ্যতে প্রতিভাময়ী অভিনেত্রী হয়ে উঠবে তার প্রমাণ অবশ্য ওর প্রথম ছবি ৩ কন্যার অন্তর্গত সমাপ্তিতেই পেয়েছিলাম। কলঙ্কিত নায়কের সময়ই তো অপর্ণা আরও দুটো ছবিতে কাজ করছিল, অরণ্যের দিনরাত্রি এবং পদ্মগোলাপ। দুটোতেই ওর সঙ্গে ছিল সৌমিত্র। সে সময় সৌমিত্রের সঙ্গে ওর একটা জুটি তৈরি হয়েছিল। কলঙ্কিত নায়ক দেখেও কয়েকজন পরিচালক দাদার সঙ্গে অপর্ণাকে নিয়ে ছবি তৈরিতে নেমেছিল। এখানে পিঞ্জর, জয় জয়ন্তী ছবিগুলোর শুটিং ওই সময়ই শুরু। কলঙ্কিত নায়ক মুক্তি পেয়েছিল রূপবাণী, ভারতী, অরুণায়। এখনো মনে আছে, ছবি দেখে দুরকম মতামত তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। দাদার অন্ধভক্ত একদল মেনে নিতে পারেনি গুরুর নেগেটিভ অভিনয়, যদিও এই দলের ভক্তদের সংখ্যা ছিল খুব কম। বেশিরভাগ দর্শক সমালোচকই প্রশংসায় মুখর হয়েছিল কলঙ্কিত নায়ক দেখে। প্রশংসা পেয়েছিল ছবিতে বিকাশ দা, উৎপল দা, অনুপ দা এবং সাবিত্রীর অভিনয়ও। আর একটা ব্যাপারও সেই সময় ঘটেছিল, দাদার লিপে একের পর এক ছবিতে প্লেব্যাক করছিল মান্না দে। কেউ কেউ এর পেছনে অন্য রহস্য খোঁজার চেষ্টা করত। আমার অবশ্য তা মনে হয় না, বরং আমার ধারণা এর পেছনে ছিল ফিল্ম জগতের সেই পুরনো ট্রেন্ড। টলিউড হোক আর বলিউড, ফিল্ম জগতের সর্বত্র একটাই অলিখিত ট্রেন্ড দেখা যায়, যা হিট করে বা যে জনপ্রিয়তা পায় তার পেছনেই সকলে দৌড়য়। এ যেমন পরিচালনার ক্ষেত্রে দেখা যায়, তেমনই দেখা যায় অভিনয়, সঙ্গীত পরিচালনা, এমনকি নেপথ্য কণ্ঠদানের ক্ষেত্রেও। কলঙ্কিত নায়কের বছর ১.৫-২ আগে থেকেই দেখা যাচ্ছিল দাদার লিপে মান্নাদা গান গাইলে তা হিট করছিল। অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গি, চিরদিনের, সুখ শাড়ি এর উজ্জ্বল প্রমাণ। কলঙ্কিত নায়কেও সঙ্গীত পরিচালক রবীন চ্যাটার্জি দাদার লিপে মান্নাদেকে দিয়েই গান গাইয়েছিলেন। গান লিখেছিল প্রণব রায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়। শুধু কলঙ্কিত নায়কই নয়, ওই সময় দাদার প্রায় সব ছবিতেই দাদার লিপে গান গাওয়ার সুযোগ পাচ্ছিল মান্না দে। যতদূর মনে পড়ছে,
যে বছর কলঙ্কিত নায়ক মুক্তি পেয়েছিল সে বছর দাদার 6টা মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে 5টাতেই দাদার লিপে গান গেয়েছিল মান্না দে। ব্যতিক্রম ছিল কেবল একটাই, সলিল সেনের রাজকুমারী, যেখানে দাদার লিপে গান গেয়েছিল কিশোর কুমার। রাজকুমারীর আগে বিলম্বিত লয়ের কথা সেরেনি। বিলম্বিত লয় ছিল অগ্রগামীর ছবি। অগ্রগামী মানেই সরোজ দে। দাদার সঙ্গে সরোজ দের সম্পর্কটাও ছিল বন্ধুর। যদিও দাদা সরোজ দেকে কালুদা বলেই ডাকত, শঙ্খবেলা সুপারহিট করার পর বছর কয়েক কালুদা হাত গুটিয়েই বসেছিল। পরে যখন আবার ছবির পরিকল্পনা হাতে নিল তখন দাদাকেই নায়ক হবার প্রস্তাব দিল। কালুদার সঙ্গে দাদার সম্পর্ক কত আন্তরিক ছিল সে কথা তো শঙ্খবেলার সময়ই বলেছি। আজ একটা অন্য ঘটনা বলি। কালুদার কাছেই শোনা। একবার শীতকালে কোথায় যেন নেমন্তন্ন বাড়িতে আমন্ত্রিত। রাতে কি মনে করে দাদা ফোন করলো কালুদাকে, জিজ্ঞেস করলো, তুমি যাচ্ছ তো কালুদা? কালুদা অকপটে বলল, না, আমার যাওয়া হবে না। নেমন্তন্ন বাড়ি যাওয়ার মতো শাল নেই আমার। দাদা শুনেই জেদ ধরল, তোমাকে যেতেই হবে। একটা শাল নেই বলে তুমি নেমন্তন্ন বাড়ি যাবে না? আমরা আছি তাহলে কি করতে? তুমি এখনই ময়রা স্ট্রিট চলে এসো, তারপর দেখা যাবে। তখনও কালুদা অনুমান করতে পারেনি দাদার মতলব। ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে যেতেই দাদা আলমারি থেকে একটা প্রায় নতুন শাল বের করে দিল। বলল, এটা আমার শাল, আমিই পরি। আজ তুমি এটা পরো, আমি অন্য একটা পরছি। কালুদা ঘটনাটা শুনে মন্তব্য করেছিল, এমন ব্যবহার কজন করে? আসলে উত্তমের মতো উদার মনের মানুষ দ্বিতীয় মেলা ভার। বিশেষ করে টালিগঞ্জে উত্তমের জুড়ি আমি অন্তত দেখতে পাইনি। কালুদার সঙ্গে এই সম্পর্কের সুবাদেই বিলম্বিত লয়ের অফার পেয়ে দাদা তাৎক্ষণিক সম্মতি দিয়েছিল। আমিও অভিনয় করেছিলাম ছবিটায়। প্রথমে শুনেছিলাম শঙ্খবেলার জুটিকেই কালুদা বিলম্বিত লয় ছবিতে ব্যবহার করবে। এও সেই পরিচিত ট্রেন্ড। উত্তম মাধবী জুটি হিট ছবি উপহার দিয়েছে, পরের ছবিতেও ওদের নাও। কিন্তু পরে দেখলাম মাধবীর জায়গায় এসেছে সুপ্রিয়া। অবাক হয়েছিলাম ঘটনাটায়। আরও অবাক লাগলো কালুদার মুখে নায়িকা পরিবর্তনের কারণ শুনে। শুটিং শুরুর আগে মাধবী নাকি একজনকে এনে বলেছে, সরোজদা, এ আমার হেয়ার ড্রেসার, ছবিতে আমার চুল বাঁধবে। কালুদা বেঁকে বসে মাধবীর প্রস্তাবে। মুখের ওপর বলে দেয়, আমাদের ইউনিটের নিজস্ব মেকআপ ম্যান আছে। নতুন করে এক একজনের জন্য আলাদা হেয়ার ড্রেসারের পারিশ্রমিক দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মাধবীরও এই প্রত্যাখ্যান পছন্দ হয়নি, সরে দাঁড়ায় ছবি থেকে। কালুদা জেদের বসে মাধবীর জায়গায় নিয়ে আসে সুপ্রিয়াকে। আমার অবশ্য বিলম্বিত লয়তে সুপ্রিয়ার অভিনয় ভালোই লেগেছিল। নরেন্দ্রনাথ মিত্রর কাহিনী অবলম্বনে চিত্রনাট্য লিখেছিল কালুদা নিজেই। ওই ব্যাপারটায় কালুদার হাতযশ ছিল ভালোই। শঙ্খবেলার মতো সুপারহিট না হলেও ছবিটা মোটামুটি ব্যবসা দিয়েছিল। নচিকেতা ঘোষের সুরে বিলম্বিত লয়ের গানগুলো ওই সময় লোকের মুখে মুখে ফিরছিল। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠদান করেছিল মান্না দে আর আরতি মুখোপাধ্যায়। মান্নাদার প্রতি শ্রদ্ধা বজায় রেখেও বলছি, ওই ছবিতে মান্নাদাকে টপকে গিয়েছিল আরতি। ওর গাওয়া প্রত্যেকটি সোলো গান হিট করেছিল, এখনো কানে বাজে। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠেতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে, কি হয় কি হয়, কে জানে কি হয়। বা আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীরে ছুঁয়ে বসে থাকে না, আমাকে ধরে রাখে না। দারুণ জমেছিল মান্নাদা আর আরতির ডুয়েটে বেদনা
ফুলমালা ডোরে কান প্রেম গেথে নিয় মালা করে বেদনা। এই গানটিও তুলনায় দুটি মন ছবিতে আবার আরতিকে টপকে গিয়েছিল মান্নাদা। ওই ছবিতেও গান লিখেছিল পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ছিলেন হেমন্তদা। হেমন্তদার নিজের কণ্ঠের দুটো গান আবছা মনে আছে। কে ডাকে আমার ডেকে ডেকে দূরে চলে যায়, বলো কে সে কে। এবং আমি যতই তোমাকে দেখি তত সুন্দর মনে হয়, সুন্দর মনে হয়। তবে সকলকে টপকে গিয়েছিল মান্না দে। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। এই গানটি গেয়ে আজও গানটি শুনলে প্রাণ জুড়িয়ে যায়। যেমন গায়কী তেমনই সুর। দুটি মনের কাহিনী যে খুব আহামরি ছিল তা নয়, অনেকটা জীবন মৃত্যুর মতো ব্যাপার স্যাপার, প্রতিশোধ নেওয়ার ঘটনা। বিনয় চ্যাটার্জির কাহিনীতে চিত্রনাট্য লিখেছিল পীযূষ বসু। পীযূষেরই পরিচালিত ছবি ছিল দুটি মন। এই জাতীয় কমার্শিয়াল ছবির চিত্রনাট্য ঢিলেঢালা হলে ছবি মুখ থুবড়ে পড়ে। দুটি মনের ক্ষেত্রে অবশ্য তা ঘটেনি। খরচ পুষিয়ে দিয়েছিল ছবির বাণিজ্য। দাদা ছিল দ্বৈত চরিত্রে। দুটো চরিত্রই দর্শকরা সানন্দে গ্রহণ করেছিল। বিশেষ করে সঙ্গীতপ্রেমী তাপসের চরিত্রটা সকলের মনে ধরেছিল। মজা হতো দুটি মনের শুটিংয়ের সময়। পীযূষ আমার বন্ধু হলেও পরে দাদার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। একটা ব্যাপারে দাদার সঙ্গে পীযূষের খুব মিল ছিল। দুজনেই ছিল খাদ্যরসিক। মাঝে মাঝেই দাদা সাত সকালে ভবানীপুরের বাড়িতে ফোন করত। মায়ের কাছে কখনো আবদার করত, অনেকদিন ভেটকি মাছের কাঁটার চচ্চড়ি খাইনি, আজ স্টুডিওতে পাঠিয়ে দিও তো। আবার কখনো বলে পাঠাতো, ছেলেবেলায় যেমন চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে, আজ তেমনি পাঠিও তো। আমার শুটিং না থাকলে নিজেই স্টুডিওতে যেতাম টিফিন ক্যারিয়ারে খাবার ভরে। আমায় দেখেই দাদা হাঁক পারত, পীযূষ আজ মা রান্না পাঠিয়েছে, লাঞ্চের সময় বাড়াতে হবে। লাঞ্চের সময় দাদা টিফিন ক্যারিয়ার খুলেই ডেকে নিত পীযূষকে, বলতো, আয় আয় মায়ের হাতের রান্না খেয়ে দেখ। অমৃত, জীবনে ভুলবি না। পীযূষও পছন্দ করত আমাদের মায়ের রান্না। পেট ভরে খেয়ে ঢেকুর তুলে বলতো, এই ভরা পেটে শুটিং করা যাবে না, একটু গড়িয়ে নিই, তারপর শুটিং শুরু করব। ইউনিটের সকলে তাই মজা পেত যেদিন মায়ের রান্না স্টুডিওতে যেত। রাজকুমারী, নিশিপদ্ম ও মঞ্জুরি অপেরার শুটিং যখন জোর কদমে চলছে, তখনই দাদা আবার বিরাট একটা কাজে হাত দিয়ে বসেছে। বন্যাত্রাণের টাকা সংগ্রহ, শিল্পী সংসদের ব্যানারে। দাদা সবসময় বলতো, শিল্পী সংসদ শিল্পীদের সংস্থা, শিল্পীদের স্বার্থ দেখাই সংসদের প্রথম ও প্রধান কাজ। আমরা ওই যে প্রবীণ শিল্পীদের বা পুরস্কৃত শিল্পীদের সংবর্ধনা জানাচ্ছি, তার দরকার ছিল। শিল্পীদের যোগ্য সম্মান যদি শিল্পীদের সংস্থাই না দেয়, তবে অন্য কে দেবে? এরই পাশাপাশি দাদা স্মরণ করিয়ে দিতে, শিল্পীরা যেহেতু সামাজিক জীব, তাই সমাজের প্রতি নিজের দায় দায়িত্ব এড়াতে পারে না কোনো শিল্পী। সেবার ভয়াবহ বন্যায় যখন প্রচুর ক্ষয়ক্ষতি হলো, বেশ কিছু মানুষ ও গবাদি পশু মারা গেল, তখন শিল্পী সংসদের সভাপতি হিসাবে দাদা মরিয়া হয়ে উঠল। কিছু একটা করা দরকার। প্রথমে ঠিক হলো বন্যা কবলিতদের জামা কাপড় পাঠানো হবে। শিল্পীরা সশরীরে তো বন্যা কবলিত জায়গায় যেতে পারে না, তাদের নিয়ে গেলে হই হট্টগোল বাঁধবে, তাতে উপকারের থেকে অপকারই বেশি হওয়ার আশঙ্কা। তাই সংসদ সম্পাদক, চিত্র পরিচালক অর্ধেন্দু কয়েকজনকে নিয়ে 1000 টাকার জামা কাপড় দিয়ে এলো সরাসরি বন্যার্তদের হাতে। দাদা ওদের মুখেই শুনল,
বন্যার্তদের দুর্দশা চরমে উঠেছে। চাহিদার তুলনায় সাহায্য পৌঁছেছে কম, কারণ অর্থাভাব। সে সময় রাজ্য সরকারের পক্ষ থেকেও আবেদন জানানো হয়েছিল বন্যাত্রাণে মুক্ত হস্তে দান করার জন্য। দাদা শেষমেশ ঠিক করল বম্বে বাংলার চিত্র তারকাদের নিয়ে একটি প্রদর্শনী ক্রিকেটের আসর বসাবে ইডেন উদ্যানে। পরিকল্পনা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল, অর্থাৎ CAB। রাজ্য স্তরে প্রশাসনিক সাহায্যের আশ্বাসও মিলল। দাদা সে সময় নিজেই বম্বে গেল, জনে জনে শিল্পীদের অনুরোধ জানালো। কলকাতায় ফিরে এসে বলেছিল, ওরা যতই পেশাদারি মনোভাবের হোক না কেন, যতই দলবাজি বা গোষ্ঠীবাজি করুক না কেন, মানবিকতার প্রকাশে কিন্তু ওরা অনেকের থেকে অনেকখানি এগিয়ে আছে। যখনই আমার মুখে মহৎ এই উদ্দেশ্যের কথা শুনেছে, তখনই সেক্রেটারিদের দিয়ে ডেট কনফার্ম করিয়ে দিয়েছে। এক কথায় সম্মতি দিয়েছে কলকাতায় আসার। ইডেনে চিত্রতারকাদের ক্রিকেট ম্যাচ সেবার দারুণ জমেছিল। বাংলার সব শিল্পী যেমন যোগ দিয়েছিল খেলায়, বম্বে থেকেও এসেছিল বহু নামী ও জনপ্রিয় শিল্পী। দাদা তো ছিলই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে। বাংলার জনগণও যে এই মহৎ উদ্যোগে আন্তরিকভাবে সাড়া দিয়েছিল, তার প্রমাণ এই প্রীতি ক্রিকেট ম্যাচ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ। ৮৬,০০০ টাকা রাজ্যপালের ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়েছিল শিল্পী সংসদের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি তরুণ কুমারের বয়ানে লেখা আমার দাদা উত্তম কুমার বইটি থেকে নেওয়া। মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।